हेलो स्टूडेंट्स वेलकम टू आड्डा 24/7 बेंगली चैनल। देखो दोल मिटे गेছে होली मिटे गेছে এবার সমস্ত রঙের উদযাপন পেরিয়ে আমাদের কিন্তু পড়াশোনায় আবার ফিরতে হবে, তাই তো? আর পড়াশোনায় ফেরার জন্যই আজকে এই একটা সেশন তোমাদের জন্য এনেছি। এই সেশনের মধ্যে দিয়ে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে আমাদেরকে জিকে জিএস এর পোর্শনে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, আর কি পড়লে আমি ম্যাক্সিমাম মার্কসটা আমার পরীক্ষার জন্য তুলতে পারবো। ঠিক আছে, তো দেখো অলরেডি কিন্তু এসএসসি এর এমটিএস এর রেজাল্ট আউট হয়ে গেছে। তো সুতরাং আবার আবহাওয়া ক্রমশ গরমের দিকে যাচ্ছে। আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন আমাদেরকে আরও তোড়জোড় করে নিতে হবে, আমাদের আরও ভালোভাবে প্রিপারেশন শুরু করতে হবে। কেননা এরপর কিন্তু যখনই একটা রেজাল্ট আউট হয় তারপরেই কিন্তু আবার চলে আসে নতুন নোটিফিকেশনের একটা আবহাওয়া, এবং মানে বলতে পারো তোমরা এপ্রিল মে মাস থেকে কিন্তু আবার নতুন নোটিফিকেশনও আসবে, এবং জুন জুলাই আগস্ট করে তোমরা সকলেই জানো আবার কিন্তু এসএসসির এক্সাম শুরু হয়ে যাবে, তাই তো? তো তাই জন্য আমাদের দেরি করলে আমরা অনেক পিছিয়ে পড়ব। আর আমি চাই না কখনোই যে আমার স্টুডেন্টসরা দেরি করুক, কোনো রকম ডিলে করুক আর তারা পিছিয়ে পড়ুক। তাই জন্যই যেই মুহূর্তে হোলি শেষ হয়েছে, যেই মুহূর্তে দোল শেষ হয়েছে, সেই মুহূর্তে আমি তোমাদের কাছে এসেছি শুধুমাত্র জিকে জিএস এর একটা স্ট্র্যাটেজি নিয়ে, যে কি স্ট্র্যাটেজিতে পড়লে, কিভাবে পড়লে আমরা জিকে জিএস এ একটা ভালো মার্কস তুলতে পারবো। দেখো এটা একটা মিথ, আমি বলবো না যে জিকে জিএস এ আমরা হাইয়েস্ট মানে একদম ফুল মার্কস তুলতে পারবো 25-এ 25, এইটা আমি তুলবই। মানে এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা পরীক্ষায় বসে বা পরীক্ষায় যায়, নয় তারা পুরো সিলেবাসটা কভার করেনি, আধা পড়েছে, তাই জন্য একটা ওভার কনফিডেন্স তাদের মধ্যে গ্রো করে, দিয়ে তারা ভাবে যে না কি আছে এর মধ্যে, আর 25-এ 25 তোলা আমার পক্ষে কোনো ব্যাপার না। আর নয়তো তারা অলরেডি মেন্স ক্লিয়ার করে দিয়ে মেন্সে গিয়ে তারা আটকে গেছে, ঠিক আছে, মেন্স ক্লিয়ার করতে পারেনি, এরকম একটা পজিশনে রয়েছে, তাদের প্রিপারেশন চূড়ান্ত রয়েছে। সেই রকম পজিশনে গিয়ে তারা এই কথাটা বলতে পারে যে আমি জিএস এর পার্ট 25-এ 25 তোলার একটা ক্ষমতা রাখি। নয় এই দুই টাইপের স্টুডেন্টসরাই কিন্তু এই ধরনের কথাবার্তা বলবে। না হলে যারা মোটামুটি রয়েছে, যারা ফ্রেশার বা যারা রিপিটার, তাদের কিন্তু একটা ধারণা থাকে যে ম্যাথস রিজনিংয়ে আমরা যদিও বা ফুল মার্কস তুলে ফেলতে পারি, আমাদের কোথায় গিয়ে পয়েন্টটা আটকায়, কোথায় গিয়ে ম্যাক্সিমাম নাম্বারটা আটকায়, একটা হলো ইংলিশে, আরেকটা হচ্ছে আমাদের জিকে জিএস পার্টে। ইংলিশটা তাও প্র্যাকটিস করলে নাম্বার তুলে ফেলা যায়, ঠিক আছে, ইংলিশ তাও বিগত বছরের প্রশ্ন কিছু প্র্যাকটিস করলে এসএসসিতে মোটামুটি নাম্বার তুলে ফেলা যায়, ঠিক আছে। কিন্তু জিকে জিএস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি যতই প্র্যাকটিস করি, যতই যাই করি, আমার একটা ভয়ে তৈরি হয় যে ভাই আজকে এইখান থেকে কোয়েশ্চেন এসছে, পরের বার কিন্তু ওখান থেকে নাও আসতে পারে, তাই তো? তাই জন্যই দেখো আজকে কিন্তু তোমাদের আমি পুরো এই যে জিকে জিএস এর স্ট্র্যাটেজি সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড চলো আমরা একটু করে এগোতে থাকি। প্রথমে দেখো এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর এক্সামের প্যাটার্নটা তোমাদের কাছে এনেছি। এটা তাদের জন্যই এনেছি যারা ফ্রেশার রয়েছে, তারা এখনো পর্যন্ত অতটা হ্যাবিচুয়েট নয়। এটা হতেই পারে, এটা আমরাও যখন শুরুর দিকে ছিলাম তখন প্রত্যেকটা পরীক্ষা কেমন, কোথায় কি মার্কস সেগমেন্ট থাকে, কি থাকে না থাকে, একটু আমাদের গুলিয়ে যেত। কিন্তু যারা একদম শুরু করছো তাদের জন্যই এই জায়গাটা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে 25 নাম্বার থাকে যে কোনো এক্সামের ক্ষেত্রে, সিএইচএসএল এমটিএস সিজিএল যে কোনো এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস এইটা হচ্ছে আমাদের মেন পার্ট, এছাড়া এটা হলো আমাদের ম্যাথসের পার্ট আর এটা ইংলিশের পার্ট, এগুলো আমি বাদ দিলাম। তাহলে মেন পার্ট আমাদের কোথায় থাকছে, এটা নিয়েই আজকে আলোচনা হবে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আবার আমি দুটো ক্যাটাগরি করতে পারি, একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থাকে যেখান থেকে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে আমাদের জিকের জায়গা বা জিএস এর জায়গা, তাই তো? জিকে বা জিএস এর জায়গা, এই দুটো জায়গা মেনলি আমাদের থাকবে যেখান থেকে আমাদের নাম্বারটা তুলতে হবে। এই 25টা যে কোয়েশ্চেন থাকবে, 25টা নাম্বারে আমাদের 2 নাম্বার করে পার কোয়েশ্চেন থাকবে, এবং টোটাল আমাদের 50 নাম্বারের আনসার এখান থেকে করতে হয়,
তাই তো? এইটুকু সবাই জানি আমরা মোটামুটি। যারা নতুন ফ্রেশার রয়েছে তাদের জন্য আরেকবার বলে দিলাম যে এই নাম্বার ডিভিশনটা আমাদেরকে ফেস করতে হয় এসএসসির এক্সামে গিয়ে। ওকে, নেক্সট আমরা চলে যাই যে এসএসসির এক্সাম অ্যানালিসিস। এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা, সব থেকে মেন জায়গা, যেটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই যে রিসার্চটা আমি এনেছি, এই রিসার্চটা তোমাদেরকে আমি বিগত অনেকগুলো বছরের কোয়েশ্চেন কেমন এসেছে, কোন জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন বেশি এসেছে, সেইটার ওপর বেস করে কিন্তু এই রিসার্চটা তোমাদের জন্য এনেছি। তো এইখানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, আর্ট অ্যান্ড কালচার থেকে, যেখান থেকে আমাদের টোটাল মোটামুটি তোমরা বলতে পারো যে 2 থেকে 4টা কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আর্ট অ্যান্ড কালচার থেকে আমাদের ম্যাক্সিমাম এসএসসিতে আর পিএসসিতে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আমাদের এসএসসি এবং পিএসসিতেই আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কোথা থেকে আসে না, এই আর্ট অ্যান্ড কালচার থেকে আসে। আর্ট অ্যান্ড কালচার একটা খুব বড় জায়গা, যার মধ্যে আমাদের পেন্টিং পড়বে, যার মধ্যে আমাদের মিউজিক, আমাদের ডান্স, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ফেস্টিভ্যাল, এই সমস্ত কিছুটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচার। তো প্রত্যেকটা রাজ্যের কি কি স্পেশালিটি রয়েছে, কোন রাজ্যে কোন আর্ট ফর্ম বিখ্যাত, কোন রাজ্যে কোন ফোক ডান্স বিখ্যাত, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। এসএসসির প্রচণ্ড ফেভারিট জায়গা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে? বিশেষ করে বাদ্যযন্ত্র, কি বলছি, বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্টের জায়গা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। কে কোন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, নৃত্যশিল্পী, ঠিক আছে? নৃত্যশিল্পীদের জায়গা, তাদের নাম। রিসেন্টলি যদি কোনো নৃত্যশিল্পী মারা যান, তো তার যে আমাদের সোসাইটির প্রতি বা তার যে যা যা কাজকর্ম রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। তিনি যদি কোনো নতুন অর্গানাইজেশন বানিয়ে থাকেন বা কোনো ইনস্টিটিউশন বানিয়ে থাকেন, বা ধরে নাও বিশ্বে তার একটা বড় খ্যাতি রয়েছে, ঠিক আছে, তো তিনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আস্তে আস্তে আমি যত তোমাদের ক্লাস নেব, তত তোমরা এই বিষয়গুলোর সঙ্গে হ্যাবিচুয়েট হতে থাকবে। কেননা ধরো কোনো একটা নৃত্যশিল্পীকে আমি তুলে আনলাম, সেই নৃত্যশিল্পীর হয়তো রিসেন্টলি ডেথ হয়েছে বা রিসেন্টলি তিনি মারা গেছেন, ঠিক আছে? তো প্রথমত তার সম্পর্কে আমরা জানবো যে তিনি কোন ঘরানা বা কোন নাচের সঙ্গে জড়িত, এইটা তো আমরা জানছি। সেকেন্ড কি জানবো, সেকেন্ড হচ্ছে তিনি কোন জায়গা থেকে বিলং করছেন, তাহলে পরে সেই জায়গায় তার কোনো ইনস্টিটিউশন আছে নাকি, সেই জায়গাটার কোনো ইনস্টিটিউশন আছে নাকি, কোনো বিখ্যাত অর্গানাইজেশন আছে নাকি, জানবো, ঠিক আছে? তিনি তার সারা বিশ্বে তার কতটা খ্যাতি, সারা বিশ্বে তার কতটা খ্যাতি, তিনি কোনো বিদেশি অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদের জানতে হবে আর্ট অ্যান্ড কালচারের হাত ধরে। তার সঙ্গে সঙ্গে যখনই তুমি ধরো অ্যাওয়ার্ড জানছো, মানে তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন এটা তুমি জানছো, তার মানে কি আমাদের অ্যাওয়ার্ডের পোর্শনটাও তৈরি হয়ে যাচ্ছে, অ্যাওয়ার্ডের পোর্শনটাও তৈরি হয়ে যাচ্ছে। সিমিলারলি তুমি যখন কোনো স্পোর্টস নিয়ে পড়ছো, ধরো স্পোর্টস জায়গাটা তোমরা পড়ছো, এখান থেকে দেখো স্পোর্টস থেকে আমাদের টোটাল 2 থেকে 3টে প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে যদি আমরা কোনো স্পোর্টস নিয়ে পড়ি, তাহলে কোনো স্পোর্টস পার্সন, ওকে, কোনো স্পোর্টস পার্সন, সেই স্পোর্টস পার্সন কোনো রিসেন্ট রেকর্ড করেছে, সেই স্পোর্টস পার্সন রিসেন্ট কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে সেই টপিকটাও আমাদের অ্যাওয়ার্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। তার নামে বা তিনি কোনো বায়োগ্রাফি লিখেছেন বা অটোবায়োগ্রাফি লিখেছেন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের বুকস অ্যান্ড অথারের মধ্যে পড়ে যাবে, এই জায়গাটা আমাদের বুকস অ্যান্ড অথারের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছো, রিলেট করতে পারছো জিনিসগুলো? এইভাবে রিলেট করে করেই কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে বিষয়গুলোকে আমরা একটা জায়গায় সেন্ট্রালাইজড করতে পারবো। না হলে বিষয়গুলো অনেক বড়, অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বোঝা যাচ্ছে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারছি তো? তাহলে এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যানালিসিস করে, কোনো ভয়ের চাপ নেই, আমি আছি, আমি তোমাদেরকে যতগুলো কোয়েশ্চেন ধরো আনবো, আমি একটু পরেই তোমাদের রুটিন দেখাবো যে আমি কেমন করে তোমাদের কাছে কোয়েশ্চেন নিয়ে আসবো, কিভাবে কার কোনটার পর কোনটা কোন টপিক ধরে আলোচনা করলে তোমরা একটা বেটার জায়গায় চলে যেতে পারো। কারণ দেখো, আজকে হচ্ছে গিয়ে আমাদের মার্চের মিডল, তাই তো? এরপরে আমাদের হাতে টাইম আছে
এপ্রিল মাসটা গোটা, মে মাসটা আমি ধরছি, জুন মাস থেকে ধরি আমাদের এক্সাম হয়। এপ্রিল থেকে হয়তো নোটিফিকেশন বেরোবে, তখনই জানিয়ে যাবে যে কবে থেকে এক্সাম হবে। তো আমি ধরে নিলাম মোটমাট জুন মাসের এন্ড, যেটা সাধারণত প্রত্যেক বছর হয়ে থাকে, ওই টাইমে যদি আমাদের এক্সাম হয়, আমাদের হাতে 2.5 থেকে 3 মাস টাইম থাকবে। 2.5 থেকে 3 মাসে যারা ফ্রেশার আছো তারা যাতে ওই 50 মার্কসের মধ্যে অন্তত 40 মার্কস তুলতে পারো, তার জায়গাটা আমি তোমাদের তৈরি করে দেবো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা রিপিট এক্সাম দিচ্ছ, মানে যারা ধরো আগে এসএসসি দিয়েছো, ঠিক আছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো, হোয়াট এভার, গ্রুপ ডি, যাই হোক, যে কোনো এক্সাম তোমরা দিয়েছো, সেই জায়গাটার কোনো একটা কারণে, কোনো খামতির কারণে তো তারা ক্লিয়ার করতে পারোনি, তো সেই খামতির জায়গাগুলো আমি তোমাদেরকে কিন্তু আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তো সেই কারণে বলছি, এইভাবে রিলেট করে করে আমরা ইন্টার রিলেট করে করে কিন্তু পড়বো, যাতে এত বড় টপিকটা আমাদের একটা কেন্দ্র তৈরি হয় এবং সেই কেন্দ্রে এসে আমরা পুরো টপিকটা সম্পর্কে একটা ধারণা করতে পারি। বোঝা গেল? তো এখানে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো দিয়ে দিয়েছি। দেখো, টেম্পল, আমাদের কিছু বিখ্যাত মন্দির থাকে, সে মন্দিরের কারুকার্য, তার যে আর্কিটেক্ট, তার নাম জানতে হয়, এই ধরনের জায়গাগুলো আমাদেরকে এখান থেকে কভার করতে হয়। পেন্টিং, ক্লাসিক্যাল ডান্স তো বলেই দিলাম, মিউজিক, এই জায়গাগুলো, ফেস্টিভ্যাল, এছাড়াও অ্যাওয়ার্ড থেকে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন থাকে, হয়তো 2 থেকে 3টে প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে আমাদের, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন চলে আসতে পারে। ধরে নাও এই 2 থেকে 3টে প্রশ্নের মধ্যে আমাদের একটা প্রশ্ন হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এলো, বাকি 2টো প্রশ্ন এলো আমাদের স্ট্যাটিক জিকে রিলেটেড, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমার দেখতে হবে। ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার, যদি কোনো বর্তমানে ধরে নাও হু বা আইএলও, এই ধরনের যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের কোনো কর্মসূচি বেরোলো বা তারা কোনো নতুন প্রজেক্ট বের করলো, তো সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার কোথায়, তাদের হেডকোয়ার্টার কোথায়, সেই জায়গাগুলো পড়তে হবে। বোঝা গেল? ইম্পর্টেন্ট ডে এবং ডেটস, এখানে আরেকটা বিষয় আমাদেরকে ভালো করে পড়তে হয়, যেটা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা আস্তে আস্তে তৈরি করছো, সেটা হলো থিম, ঠিক আছে। তো যখনই আমরা কোনো ইম্পর্টেন্ট ডে পড়বো, তার সঙ্গে সঙ্গে তার থিম নিয়েও আমাদের আলোচনা করতে হবে। প্রত্যেক বছরে বছরে এই থিম চেঞ্জ হয়, তো এই বছরের থিম 2025-এর থিম আমরা কিন্তু ভালো করে দেখে যাব। তো যেদিন আমাদের পরীক্ষা হবে, অন্তত তার 1 বছর আমরা তো পড়ি, তো আমাদের 2024 এবং 2025 মানে এই তো 25-এ যত দিন অবধি হচ্ছে, ধরে নাও এপ্রিল অবধি, আমাদের কিন্তু পুরো থিম দেখে যেতে হবে। কান্ট্রি ক্যাপিটাল, এটা তো তোমরা জানোই, এগুলো আমাদেরকে দেখতে হবে। ওকে, নেক্সট আমরা যাই। এক সেকেন্ড। ওকে, এবার দেখো আমরা মিসলেনিয়াস টপিকে এসেছি। এখানে আমাদের বুকস অ্যান্ড অথার, ইনভেনশন, ডিফেন্স সিস্টেম আর স্পেস মিশন, এগুলো আমাদের টুকরো টুকরো কিছু টপিক, এখান থেকেও আমাদের একটু প্রশ্ন আসে, ঠিক আছে। মোটামুটি 1 থেকে 2টো কোয়েশ্চেন আমরা এখান থেকে দেখতে পাই। ওকে, তো এগুলো হচ্ছে মিসলেনিয়াস টপিকের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের বুকস অ্যান্ড অথার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। বুকস অ্যান্ড অথার থেকে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্নও আসতে পারে। রিসেন্টলি কোনো বই বেরিয়েছে, রিসেন্টলি কোনো বিখ্যাত লেখকের কোনো বই বেরিয়েছে, কোনো অটোবায়োগ্রাফি বেরিয়েছে বা বায়োগ্রাফি বেরিয়েছে, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এছাড়াও ডিফেন্স সিস্টেম থেকে আমাদের নতুন কোনো মিসাইল লঞ্চ হয়েছে, বা ভারতবর্ষ রাশিয়া থেকে হোক বা অন্যান্য জায়গা থেকে কোনো মিসাইল কিনেছে, কি মিসাইল কিনেছে, তার কি কি ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো দেখব। এছাড়াও স্পেস মিশন থেকে, মানে ধরো ইসরো থেকে বা নাসা থেকে বা অন্য যেগুলো জাক্সা রয়েছে, এদের থেকে কোনো নতুন স্পেস কিছু রকেট লঞ্চ হয়েছে, কিছু ধরো নতুন কোনো তাদের মিশন লঞ্চ করা হচ্ছে, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো,
ফোকাস তাহলে আমরা কিসের উপর করব, এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা। আগেরটা আমরা কি দেখলাম না, আমাদেরকে কি কি এরিয়া কভার করতে হবে এসএসসি এক্সামের জন্য, যেখান থেকে আমাদের মোস্টলি কোয়েশ্চেন অ্যারাইজ করে। এবার আমরা চলে যাব যে আমাদের ফোকাস এরিয়া কি কি হতে পারে। দেখো, আমাদের ফোকাস রাখতে হবে, ডেলি একটা রুটিন আমাদেরকে মেনটেন করতে হবে একদমই, কারণ রুটিন বাদ দিয়ে আমরা কিন্তু কোনোভাবেই এগোতে পারবো না। তো ডেলি ধরে নাও আমরা 8 আওয়ার্স পড়াশোনা করছি, ঠিক আছে? ডেলি সারা দিনের মধ্যে আমরা 8 ঘন্টা পড়াশোনা করছি। সেই 8 ঘন্টার মধ্যে আমাদেরকে দেখতে হবে আমরা যেরকমভাবে পড়ছি, প্রথমে তো আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকেরই এটা বক্তব্য থাকে যে ম্যাম আমি তো শুরুর দিকটা পড়লাম, কিন্তু তারপরেই যখন পরের টপিকটা যাচ্ছি পিছনের টপিকটা ভুলে যাচ্ছি। তার জন্য একটাই মাত্র উপায় বাবা, তার জন্য একটাই মাত্র উপায়, তোমাদেরকে মেমোরাইজ করতে হবে সেই বিষয়টাকে, তার উপরে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এছাড়া আর কোনো রাস্তা নেই। কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেটা পিওয়াইকিউ কোয়েশ্চেন হতে পারে, সেটা এই ওয়াইটিতে যে ভিডিওগুলো যাবে বা ক্লাসগুলো যাবে, রেগুলার লাইভ ক্লাস যাবে আমার, সেগুলো তোমরা অ্যাটেন্ড করো। সেখান থেকে তোমরা কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে পারবে। শুধুমাত্র একটা কোয়েশ্চেনই আলোচনা হবে না, সেই কোয়েশ্চেন রিলেটেড বাকি আরও অনেক ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া হবে। তো একটা কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে রিলেটেড বাকি যা 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 সুতোতে গাঁথা কোয়েশ্চেন থাকে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো সেইগুলো করলে কি হবে, তোমাদের মেমোরাইজিং পাওয়ার বাড়বে। ওকে, একটা টপিক থেকে কিভাবে আরেকটা টপিকে যাওয়া যেতে পারে সেই সেতুটা তোমরা তৈরি করতে পারবে। বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাহলে কি হবে, বিষয়টা আমাদের বোরিংও লাগবে না, আমরা খুব ইন্টারেস্টিং ভাবে এগোতে পারবো। ঠিক আছে, এই জায়গাটা আমাদের দেখতে হবে। প্রথমে হয়তো তোমরা ধরে নাও 50 নাম্বারের একটা এক্সাম দিলে, আমি সাপোজ বলছি, প্রথমে হয়তো 50 নাম্বারের এক্সাম দিলে তোমাদের 40 নাম্বারই ভুল গেল, 10 নাম্বার ঠিক গেল, ভেঙে পড়বে না। আমাদের এই প্রথম যেটা করতে হবে না, যে এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পরে আমাদের 30 মিনিট হাতে রাখতে হবে কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করার জন্য। কোনটা ঠিক আনসার হবে, কেন ঠিক আনসার, সেই রিলেটেড আর অন্যান্য কী কী ঠিক আনসার হতে পারে, এই সমস্ত জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। দেখার পরে আমরা সেইগুলো, তবেই আমাদের মিস্টেকগুলো কমবে এবং আমাদের মার্কস ইমপ্রুভ করবে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো, নেক্সট তোমাদের সবথেকে বড় জায়গাটা আমি বলে দিই, প্রোক্রাস্টিনেশন। এই শব্দটা চেনা লাগছে? কেন এনেছি শব্দটা? কারণ এই ধরনের শব্দ আমাদের এসএসসির ইংলিশের জন্যও কিন্তু আসে। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে, অনেকে হয়তো জানো, অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য বলি, প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে করছি ভাবছি কিন্তু করতে পারছি না, রাইট? করবো ভাবছি কিন্তু করতে পারছি না। কেন করতে পারছি না? ডিউ টু আমাদের ব্রেন চাইছে না, আমাদের ব্রেন অলস হয়ে গেছে। মস্তিষ্কের অলসতা কাটাতে হবে, আমাদেরকে এটা বিশ্বাস দিতে হবে, নিজেকে বিশ্বাস দিতে হবে, আমি এটা করেছি মানে আজকের মধ্যে এটা আমি করে ছাড়বো। ঠিক আছে, তো সেই বিশ্বাসটা দিয়ে আমাদের প্রোক্রাস্টিনেশনকে স্টপ করতে হবে। বেশি ভাবলে কোনো কাজ হবে না, ভেবেছি করে ফেলবো, এরকম একটা থিঙ্কিং নিয়ে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে। এইটা একটা রেগুলার মানে রুটিনের মধ্যে তোমরা ভেবেই না যে প্রত্যেক দিন আমরা যেমন খাই, যেরকম আমরা প্রত্যেক দিন শুতে যাই, ঘুমাতে যাই, সেরকম প্রত্যেক দিন আমরা ডেলি পড়াশোনা করব, রাইট? আচ্ছা, আর কি করতে হবে? কনসিস্টেন্ট রিভিশন, যেটা আমি বললাম, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের রিভিশনও করতে হবে, রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে, তবেই কিন্তু আমাদের ইমপ্রুভ হবে এবং আমরা আরও অ্যাকিউরেসির দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তো এই গেল হচ্ছে টোটাল তোমাদের স্ট্র্যাটেজি, যে কেমনভাবে এগোবো, কোন কোন বিষয়ের ওপর ফোকাস করব, কিভাবে নিজেদেরকে ইমপ্রুভ করব, মক টেস্ট, প্র্যাকটিস রেগুলার, আর তোমার মেমোরাইজিং, যেটা এগুলো আমাদেরকে করতেই হবে প্রত্যেক দিন। কোন কোন টপিক ধরে এগোবো আর তার সঙ্গে সঙ্গে সেই টপিকগুলোর যে প্র্যাকটিস, সেইটা এবার তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা সেই আচ্ছা, প্র্যাকটিস কিভাবে করবে সেটা বলার আগে তোমাদেরকে বলে রাখি যে এসএসসির এক্সামের জন্য একটি ব্যাচ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আছে। দেখো, 10th 12th পাস করলেই তো তোমরা এই এক্সামগুলো দিতে পারো। সবাই জানো MTS আমরা 10th পাস করার পরেই দিই। তো সেখানে দেখো, বাংলায় পরীক্ষার
অনেকেরই ভয় থাকে যে ইংলিশে আমি অতটা বুঝতে পারছি না। ইংলিশ তোমাকে একটু জানতেই হবে, কিন্তু তোমরা যদি পরীক্ষার প্রস্তুতিটা বাংলায় নিতে চাও সেক্ষেত্রে কেউ তোমাকে আটকাচ্ছে না, তুমি পরীক্ষার প্রস্তুতি বাংলায় নাও। ব্যাচটা স্টার্ট হচ্ছে 20 মার্চ থেকে, 2025-এর 20 মার্চ থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। একদম আইডিয়াল টাইম এই টাইমটা, তোমরা ব্যাচ জয়েন করতে পারো, সেখান থেকেও কিন্তু এনাদের হাত ধরে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। আর আমার জন্য আমি বলে দিচ্ছি যে আমার সামনের সোমবার থেকে, মানে আজকে হয়ে গেল 15 তারিখ, তারপরে রবি এবং সোমবার থেকে আমার এই 15 দিনের একটা চ্যালেঞ্জ, এটা আমার জন্যও চ্যালেঞ্জ, তোমাদের জন্যও চ্যালেঞ্জ। আমরা কিন্তু এই 15 দিনের একটা লিমিটেশন রাখবো, তার মধ্যে কভার করার চেষ্টা করব এই টপিকগুলো। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর্ট অ্যান্ড কালচারের টপিক আমি কভার করছি, অ্যাওয়ার্ড অনারের টপিক, বুকস, অথার, স্পোর্টস, ইম্পর্টেন্ট ডে, ইউনেস্কো হেরিটেজ সাইট, ফার্স্ট ইন ইন্ডিয়া এবং প্রোটেক্টেড এরিয়া। মেন জায়গাগুলো আমি তোমাদেরকে এই 15 দিনের প্ল্যানের মধ্যে কভার করে দেব। এই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি যেমন এগোচ্ছি তোমরাও এগোতে থাকো। কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে ততই নিজেদের ইমপ্রুভ করতে পারবে এবং ততই কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যাবে। আর কোনো রকম কোনো মানে এক্সট্রা অনেকে অনেক রকম কথা বলবে, ঠিক আছে, যে এটা করলে ভালো, ওটা করলে ভালো, এটা কেন করছো, ওটা কেন করছো, এখানে প্রচুর কম্পিটিশান, এখানে যেও না, এই পরীক্ষা বাজে, ওই পরীক্ষা দাও, এই ধরনের প্রচুর কথা আসবে। আমি বলবো সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিজের ওই ওভার থিঙ্কিং যে পাওয়ার, যেটা আমি প্রথমেই বললাম, স্টপ ওভার থিঙ্কিং, সেটাকে কমিয়ে ফোকাস করো, ডেলি রুটিন মেনটেন করো, ডেলি প্র্যাকটিস করো, সাকসেস তোমার হাতে আসবে। আর জিএসএ জিকেতে, স্ট্যাটিক জিকেতে আমি বলে দিচ্ছি এই 50-এর মধ্যে 40 থেকে 45 নাম্বার তোমাদের স্কোর করতেই হবে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে, ঠিক আছে? কারণ কোনো কিছুই একদিনে সম্ভব না। যারা জিরোতে আছো তারা নিশ্চয়ই একদিনে সাকসেসফুল হয়ে যাবে না, তাদেরকেও কিন্তু নিজেদেরকে খাটতে হবে। আমি যেরকম তোমাদের সাথে আছি তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে, বোঝা গেল? তো চলো আর কথা বাড়াচ্ছি না, অনেক হয়ে গেছে, এইবার তোমাদেরকে পড়াশোনায় ফিরতে হবে। আর আজকে যা আমি বললাম সেই মতো ক্লাস তোমাদের সঙ্গে থাকছে। সোমবার দিন ঠিক দুপুর 2টোয় আমি থাকবো তোমাদের সঙ্গে জিকে, স্ট্যাটিক জিকে, জিএসের ক্লাস নিয়ে। ওকে, তো চলো সবাই, এই আর একদিন হাতে সময় আছে, একটু এনজয় করে নাও রবিবার দিনটা, একটু নিজেদেরকেও বুঝিয়ে নাও যে আমাদেরকে কিন্তু এবার ফিল্ডে নামতে হবে ম্যামের সাথে, ঠিক আছে? তো চলো, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।